নমস্কার বন্ধুরা, আজকে আমি নাগরিকতা অর্জনের পদ্ধতি আলোচনা করছি। কোনো রাষ্ট্রে বসবাস করলেই তার নাগরিক হওয়া যায় না। নাগরিকতা হলো একটি বিশেষ মর্যাদা। এই মর্যাদা একজন মানুষ দুভাবে অর্জন করতে পারে, একটা অনুমোদন দ্বারা, আরেকটা হচ্ছে জন্মসূত্রে। এইটা আমি এখন এই জন্মসূত্রে কিভাবে মানুষ নাগরিকতা অর্জন করে এবং অনুমোদন দ্বারা কিভাবে নাগরিকতা অর্জন করে সেইটার উপরে আলোচনা করছি। জন্মসূত্রে আমরা প্রথমে এই জন্মসূত্র যদি কথাটা শুনি তাহলেই কিন্তু আমরা বুঝতে পেরে যাই যে জন্মসূত্র মানে যেখানে আমার জন্ম হলো সেই জায়গার আমি নাগরিক হতে বাধ্য। অতএব তোমার নাগরিকতা অর্জনের জন্য আমাদের জন্মসূত্র বা আমাদের বার্থ সার্টিফিকেট বা আমরা যেই স্থানে জন্মগ্রহণ করি সেটাই কিন্তু আমাদের স্বাভাবিক নাগরিকত্ব বলা হয়। অপরদিকে অনুমোদনের দ্বারা এই মর্যাদা লাভ হলো নাগরিকত্ব অর্জনের কৃত্রিম উপায়। এই পদ্ধতি যারা নাগরিক হয় তাদের অনুমোদন সিদ্ধ নাগরিক বলে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ওপর দুটি নীতি আছে, একটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি আর একটা হচ্ছে জন্মস্থানগত নীতি। রক্তের সম্পর্ক নীতি মানে কি, শিশু যেখানেই জন্মগ্রহণ করুক না কেন রক্তের সম্পর্ক নীতি অনুসারে তার পিতা যে রাষ্ট্রের নাগরিক সেই নগর রাষ্ট্রের নাগরিক সে হতে পারবে। তার পিতামাতা রাষ্ট্রের নাগরিক, সন্তান ও জন্মস্থান নির্বিশেষে সেই রাষ্ট্রের নাগরিক হবে। এখানে আমি একটা কথা বলছি, ধরো কোনো ভারতীয় বংশোদ্ভূত বা ভারতে জন্ম হওয়া কোনো ব্যক্তি বড় হয়ে বিদেশে চাকরি বাকরি করলেন। এবার তার চাকরি বাকরি করার পরে তার একটা সময় পরে তার যখন ফ্যামিলি শুরু হলো সেখানে গিয়ে তার সন্তান কিন্তু এই যে পিতার জন্ম রক্তের সম্পর্ক অনুযায়ী সেই যে সন্তান কিন্তু ভারতবর্ষেরই নাগরিক হিসাবে গণ্য হবে। আবার জন্মস্থানগত নীতি, শিশু যে দেশে জন্মগ্রহণ করবে জন্মস্থান নীতি অনুসারে সেই দেশের নাগরিকত্ব পাবে। পিতামাতা যেই রাষ্ট্রেরই নাগরিক হোক না কেন সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করবে সেই রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হবে। এই নীতি অনুসারে বাংলাদেশের কোনো দম্পতি সন্তান যদি আর্জেন্টিনায় ভূমিষ্ঠ হলে আর্জেন্টিনার কিন্তু নাগরিকত্ব পাবে, অর্থাৎ জন্মস্থান অনুযায়ী নাগরিকত্বের প্রশ্নের মীমাংসা হবে। রোমান আইন এই নীতির প্রধান সমর্থক। আর নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে জন্মস্থান নীতির প্রয়োগ বিশেষভাবে আর্জেন্টিনায় দেখা যায়। তবে পররাষ্ট্রদূতের সন্তানের নাগরিকত্বের ব্যাপারে জন্মস্থান নীতি প্রযুক্ত হয় না। এই নীতি অনুসারে নাগরিকত্বের নির্ধারণের ক্ষেত্রে কোনো বিশেষ দেশের পতাকা সম্মানিত জাহাজকেও এই দেশের ভূখণ্ডের অংশ হিসাবে গণ্য করা হয়। কোনো ভারতীয় দম্পতির সন্তান ইংল্যান্ডের কোনো জাহাজে বা বিমানে জন্মগ্রহণ করলে জন্মস্থান নীতি অনুসারে সেই ব্রিটিশ নাগরিকত্ব পাবে। কোনো স্ত্রীলোক যে রাষ্ট্রেরই নাগরিক হোক না কেন বিবাহের পরও কিন্তু সেই স্বামীর নাগরিকত্ব পাবে। এবার নীতিগত ত্রুটি, দুটোরই একটা ত্রুটি আছে। ত্রুটিটা কি, নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান নীতি কিন্তু ত্রুটিযুক্ত। কারণ রক্তের সম্পর্ক নীতিতে বংশ প্রাধান্য এবং জন্মস্থান নীতিতে আঞ্চলিক প্রাধান্য পরিলক্ষিত হয়। এই দুটি নীতি একটিও নাগরিকতা নির্ধারণের ব্যাপারে বিজ্ঞানসম্মত নয়। স্বাভাবিক, কেউ যদি ভারতবর্ষের কোনো নাগরিক যদি বিদেশে চাকরির কারণে গিয়ে সেখানে তার সন্তানের জন্ম হয় সেইখানে গিয়ে তাহলে তার স্থানগত নীতি অনুসারে সেই আমেরিকা বা ইংল্যান্ড যেখানেই জন্মগ্রহণ করুক সেখানকার নাগরিক হিসাবেও গণ্য হবে স্থানগত নীতি, আর রক্তের সম্পর্ক অনুযায়ী সেই ব্যক্তি আবার ভারতেরও হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো নীতি কিন্তু বিপরীত। এবার এই অবস্থাটার সময় কি করবে, আবার সন্তান যখন বড় হবে এই জায়গাটায় হচ্ছে দ্বৈত নাগরিকত্ব সমস্যা সৃষ্টি হয় এবং
এই সমস্যার সময় কিন্তু নীতি অনুসারে সন্তান ভিন্ন ভিন্ন তিনটি দেশেরও নাগরিক হতে হবে। যেমন জন্মস্থান নীতিটি অযৌক্তিক, অবৈজ্ঞানিক। কোনো ভারতীয় নাগরিক তিনটি সন্তান যদি তিনটি দেশে জন্মগ্রহণ করে তাহলে তার এই নীতি অনুসারে তিনটি সন্তান তিনটি ভিন্ন ভিন্ন নাগরিক হবে। সন্তানের জন্মগ্রহণের ক্ষেত্রে সে স্থানের ব্যাপারটা আকস্মিক বিষয়। জন্মস্থান নীতি এই আকস্মিক বিষয়ে গুরুত্ব পায়, কারণ এই নীতিটি অবাস্তব। এই কারণে কি হয়, দ্বৈত নাগরিক সমস্যা। নাগরিকতা নির্ধারণের সময় রক্তের সম্পর্ক, জন্মস্থান দুটি নীতি কারণে কি হয়, অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্রের উভয় নীতি অনুসৃত হয়। ভারতের দুটি নীতি স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড প্রভৃতি দেশে উভয় নীতিকে মেনে চলা হয়। এর ফলে অনেক সময় দ্বিনাগরিকত্বের সমস্যা সৃষ্টি হয়। স্বাভাবিক, দুটো রাষ্ট্রই যদি মেনে নেয় যে না এই রাষ্ট্রের জনগণ হিসাবে আমি ওকে স্বীকৃতি দিব, আবার কেউ যদি আবার অন্য যেই দেশের বংশানুক্রমিক এসেছে সেখানকারও কি হবে, স্বীকৃতি পাবে। তাহলে কি হবে, সেখানে দু দেশের নাগরিকত্ব তো আমরা গ্রহণ করতে পারি না। আমাদের রাষ্ট্রের যে সংজ্ঞায়, রাষ্ট্রের প্রকৃতি, রাষ্ট্রের যে বিশ্লেষণ আমরা পড়েছি সেখানে কিন্তু একটা দেশেরই নাগরিক, সংঘের বিভিন্ন রকমের সংঘের আমরা একাধিক সংঘের সংস্থায় কিন্তু আমরা নাম অন্তর্ভুক্ত করতে পারি, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটি রাষ্ট্রেরই নিতে পারবো। এই ক্ষেত্রে কি হয়, দ্বিনাগরিকত্বের কিন্তু সমস্যা দেখা যায়। এবার দেখো, কোনো ব্যক্তি একই সময় একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না, একে দ্বিনাগরিকত্ব বা দ্বিজাতি সমস্যা বলে। এক্ষেত্রে শিশু প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার নাগরিকত্বের প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয় না। প্রাপ্তবয়স্ক হলো তাকে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এভাবে দ্বিনাগরিকত্বের সমস্যার সমাধান করা হয়। তাহলে দ্বৈত নাগরিক সমস্যার সমাধান কিভাবে করা হয়, অনেক রাষ্ট্রের নাগরিকত্ব আইনের বিধান অনুসারে নাগরিক তার জন্মস্থানে নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ ও অন্য কোনো দেশের রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। ভারতের নাগরিকতা এই আইনে সুযোগ স্বীকৃতি দেয়। আবার শিশু বসবাস, লেখাপড়া সাধারণত প্রথম থেকেই একটি রাষ্ট্রে সম্পন্ন হয়, অর্থাৎ সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকতার পরিচয় সে মানুষ হয়। আন্তর্জাতিক আইনে এই ধরনের নাগরিকতাকে কার্যকর নাগরিকতাও বলে। তাছাড়া চুক্তির মাধ্যমে দুটি রাষ্ট্র দ্বৈত নাগরিকতার সমস্যা স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে পারে। কোন নীতিটি গ্রহণযোগ্য, এখানে আমি যদি প্রশ্ন করি তাহলে কি হবে, নাগরিকতা নির্ধারণের ক্ষেত্রে রক্তের সম্পর্ক, জন্মস্থান এই দুটি নীতির মধ্যে কোনটি বিশেষ গ্রহণযোগ্য? এই নীতি দুটি পুরোপুরি ত্রুটিমুক্ত নয়, তবে অনেকের মতে রক্ত সম্পর্ক নীতিটি প্রাচীন ও বিজ্ঞানসম্মত। এই নীতির সমর্থনে বলা হয় রক্তের সম্পর্ক নীতি সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও জটিলতা মুক্ত। ভ্রাম্যমাণ দম্পতির সন্তান বিভিন্ন দেশে জন্মগ্রহণ করলেও তার নাগরিকত্বের ব্যাপারে জন্মস্থান নীতি কিন্তু যে সমস্যার সৃষ্টি হয় রক্তের সম্পর্ক নীতি অনুসারে তা হয় না। মানুষের রক্ত সম্পর্ক ধ্রুব, কিন্তু জন্মস্থানের ব্যাপারে স্থিরতা নাও থাকতে পারে। স্বাভাবিক, কেউ এখন হঠাৎ প্লেনে যাচ্ছে কিংবা জাহাজে যাচ্ছে, তার তখন সেই স্থান অনুযায়ী, এখন আমি মধ্য আকাশে বা মধ্য মহাসমুদ্রের মাঝখানে, সেটা আমি স্থান হিসেবে কিভাবে গণনা করতে পারি, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু রক্তের সম্পর্কটাই বেশি গ্রহণযোগ্য। এবার এখানে আমি যদি বলি তাহলে বলতে পারি যে নাগরিকতা যখন সেই সন্তান যখন অ্যাডাল্ট হবে তখন কি হবে, তার নিজস্ব মতামতেরও প্রাধান্য এখানে পায়। এবার আরেকটা পয়েন্ট আছে এখানে, অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। অনুমোদনের দ্বারা কিন্তু কৃত্রিম উপায়ে নাগরিকতা অর্জন করা যায়। কোনো রাষ্ট্রের নাগরিক অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা লাভের জন্য সেই রাষ্ট্রের কাছে আবেদন করতে পারে। সংশ্লিষ্ট রাষ্ট্র সেই আবেদন মঞ্জুর করলে, অনুমোদন করলে আবেদনকারী সেই রাষ্ট্রের নাগরিকতা পায়। এবং এই নাগরিকতা অর্জনের পদ্ধতিকে অনুমোদনসিক্ত নাগরিক বলা হয়। ব্যাপক ও সংকীর্ণ অর্থে অনুমোদন, ব্যাপক অর্থে ও সংকীর্ণ অর্থে উভয় পক্ষেই হতে পারে এই অনুমোদন ব্যবস্থা। এবার নাগরিক হওয়ার জন্য রাষ্ট্রের কাছে আবেদন করা দরকার হয়। সরকারি চাকরি গ্রহণ, সম্পত্তি ক্রয়, বিবাহ, সৈন্যবাহিনীতে যোগদান প্রভৃতির যে কোনো একটি উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিক হওয়া যায়। যেমন কোনো জাপানি স্ত্রীলোককে বিয়ে করলে
যে কোনো বিদেশি জাপানি নাগরিকত্ব পেতে পারে। এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হয় না, কিন্তু সংকীর্ণ অর্থে অনুমোদনসিক্ত নাগরিক হতে গেলে নির্দিষ্ট শতাব্দী পালন করার পর রাষ্ট্রের কাছে কিন্তু আবেদন করতে হবে এবং আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন হয়। এই সমস্ত শর্তের মধ্যে স্থায়ীভাবে বসবাসের শর্ত কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। মানে একটা দেশে তুমি কতদিন যাবৎ আছো, চাকরির ক্ষেত্রে সূত্রে তুমি গেলে, এবার গিয়ে সেখানে ধরো অনেকের আছে স্টাইপেন্ড পায় বিদেশে গিয়ে পড়াশোনার জন্য, চাকরির জন্য 1 বছরের জন্য থাকে, 2 বছরের জন্য, সেটা কত বছরের জন্য তুমি থাকলে কিংবা থাকতে থাকতে তোমার জায়গাটা ভালো লাগলো, তুমি সেখানেই থাকবে। সেই ক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রের কাছে অনুমোদন, যেমন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কি করি, আমাদের ভিসা পাসপোর্ট বানাতে হয়, তাই না? সেটা আমাদের সাময়িক কালের জন্য। এবার যখন আমি দীর্ঘদিনের জন্য থাকবো সেটার জন্য নিয়মকানুন রাষ্ট্রের থেকে অনুমোদন নিতে হয় এবং সেখানে আমাদের থাকার জন্য একটা চুক্তি বা ওখানে আমাদের আবেদন করতে হয়। এবার ভারতে আবেদনকারীকে অন্তত 4 বছর স্থায়ীভাবে বসবাস করতে হয়। ওই সময়ের জন্য ভারতের রাষ্ট্রের চাকরিতে নিযুক্ত থাকার কথা প্রমাণও করতে হয়। ফ্রান্সের আবেদনকারীকে 10 বছর পর্যন্ত স্থায়ী বসবাস করতে হয়। তাছাড়া সচরিত্র এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের রাষ্ট্রভাষার জ্ঞান প্রভৃতি শর্তও কিন্তু পূরণ করতে হয়। ভারত, ইংল্যান্ড প্রভৃতি দেশে এই সংকীর্ণ অর্থে অনুমোদন শব্দটি প্রয়োগ করা হয়। অনুমোদনসিক্ত পদ্ধতিতে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নাগরিকতার পরিবর্তন ঘটে। আবেদনকারী তার আগে রাষ্ট্রের নাগরিকত্ব এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য ত্যাগ করে। সে নতুন রাষ্ট্রের প্রতি তার আনুগত্য অঙ্গীকার ঘোষণা করে। আগের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল অধিকার কিন্তু তার ত্যাগ করতে হয়। নাগরিক নতুন রাষ্ট্রের অধিকারসমূহ অর্জন করে। অধিকাংশ দেশে আমরা দেখতে পাই যে জন্মসূত্রে নাগরিক অনুমোদনসিক্ত নাগরিকের মধ্যে সাধারণত কোনো পার্থক্য করা হয় না। ভারতে এই নীতি মেনে চলা হয়। ভারত, গ্রেট ব্রিটেন প্রভৃতি দেশে অনুমোদনযুক্ত নাগরিক পূর্ণ নাগরিক হিসাবে স্বীকৃত। এই সমস্ত দেশে সামাজিক রাজনৈতিক অধিকার ভোগের মাধ্যমে জন্মসূত্রে অনুমোদন সিদ্ধ নাগরিকের মধ্যে কোনো পার্থক্য করা হয় না। কিন্তু কোনো দেশে আছে 2 শ্রেণী নাগরিকের মধ্যে পার্থক্য। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অনুমোদনসিক্ত নাগরিককে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এইসব পদে কিন্তু প্রার্থী হতে দিতে দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে, বেলজিয়ামে প্রভৃতি দেশে অনুমোদনসিক্ত নাগরিক সম্পূর্ণ নাগরিক নয়, এর আংশিক অপূর্ণাঙ্গ নাগরিক। এবং এই সমস্ত দেশে সামাজিক রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে জন্মসূত্রের নাগরিকরাই কিন্তু অধিক মর্যাদা ও সুবিধাভোগী। সমষ্টিগত অনুমোদন নাগরিকতা অর্জনের ক্ষেত্রে সমষ্টিগত অনুমোদন হলো আরও একটি পদ্ধতি। যে কোনো অঞ্চল বা দেশের রাষ্ট্রের অভুক্ত হলে সেই অঞ্চল বা দেশের অধিবাসীরা সমষ্টিগতভাবে অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইংল্যান্ড প্রভৃতি দেশে নিয়মগুলো প্রচলিত আছে। এক্ষেত্রে ভারত কর্তৃক গোয়া, দমন, দিউ এই 3টি পর্তুগিজ উপনিবেশের দখল ও সমষ্টিগত অনুমোদনের দ্বারা অধিবাসীদের ভারতীয় নাগরিকতা প্রদানের উদাহরণ হিসাবে উল্লেখযোগ্য। একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি যে নাগরিকতা অর্জনের জন্য কিন্তু আমাদের সঠিক পথ বেছে নেওয়াই যুক্তিযুক্ত এবং আমাদের ভারতবর্ষেও কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো সরকারি উচ্চপদস্থ জায়গায় কিন্তু বিদেশিরা যারা হঠাৎ করে এসেছে তাদের কিন্তু আধীন হতে দেখা যায়নি। কিন্তু সঠিক নিয়মে পরিচালিত হলে এবং দেশের নিয়ম সম্মান করে কিন্তু নাগরিকতা অর্জন করাই শ্রেয়। আজকের মতন এতটুকুই। নেক্সট দিন আমি নাগরিকতা বিলোপ, কেন নাগরিকতা বিলোপ হয়, কি হয়, আরও কিছু আমি নাগরিকতা সম্পর্কে আলোচনা করব, ডিটেলস আলোচনাটা নিয়ে আসবো। আজকের মতন ধন্যবাদ।